আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন জাগরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জাগরণ মূলত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন কারণ, প্রতিকার এবং বিভিন্ন রকমের সমাধান নিয়ে। আজ আমরা আলোচনা করব পারিবারিক শিক্ষা এবং নৈতিকতা কিভাবে একটি শিশুকে এমনভাবে গড়ে তুলতে পারে যাতে সে ভবিষ্যতে একটি সহিংসতামুক্ত একটি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষ ব্যক্তিত্ব। আমি শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছে মহিউদ্দিন কাজল, একজন সমাজকর্মী, এবং আমার বামে রয়েছেন প্রতিমা দাস, তিনি একজন শিক্ষক এবং সমাজকর্মী। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মহিউদ্দিন কাজল, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, একটি শিশু যখন তার পারিবারিক আবহে বেড়ে ওঠে তাকে কী ধরনের নৈতিক শিক্ষা দিতে হবে যেটা তার পরবর্তীতে সে একটি সহিংসতামুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে? যখন দেখি ছোটোবেলায় শিশুরা যখন বড় হতে থাকে তাদের সাথে যদি আমরা খারাপ আচরণ করে থাকি, সেই শিশুরা আর খিটখিটে হয়ে যায়। তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। তাকে বোঝাতে হবে, ভালোবাসা দিয়ে বোঝাতে হবে তাকে। যেটা কঠোর কোনো শাসনের মধ্য দিয়ে যদি তাকে কোনো কিছু বোঝাতে চায় সেটা উল্টো হতে পারে। সুতরাং আমাদের একটা শিশুকে সহমর্মিতার মাধ্যমে বুঝিয়ে যে কাজটা আমরা তার কাছ থেকে আদায় করে নিতে পারবো, সেটা যদি কঠোরতা হয় তাহলে আমরা তার বিপরীত হতে পারে। আমরা দেখি পরিবার একটি শিশুর জন্য একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে কাজ করে বলে আমি মনে করি। দেখেন, শিশু যখন বড় হতে থাকে তখন তার পরিবারে কে কী কাজ করছে সে কিন্তু এটা খেয়াল করে। তারা কিন্তু যতটুকু না কথাই শিখে তার চেয়ে কিন্তু দেখে তারা আরও বেশি শিখে। তার আচরণগুলো, আমাদের আচরণগুলো যারা আমরা ঘরের পিতামাতা থাকি তাদের আচরণগুলো, অর্থাৎ শিশুর সাথে কি ধরনের আচরণ করা হয় সেই আচরণটাই পরবর্তীতে সে আবার অ্যাপ্লাই করে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো। এ পর্যায়ে আমি প্রতিমা আপনার কাছে জানতে চাই যে আমাদের আসলে আমরা দেখি যে নানা ধরনের পারিবারিক সহিংসতা হচ্ছে। এই যে পারিবারিক সহিংসতা হচ্ছে, এই সহিংসতাটা মূলত শিশুরা পরিবারে দেখে, তারপরেই কিন্তু সে আবার তার লাইফে সেটাকে আবার অ্যাপ্লাই করে। তো আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কি আমাদেরকে জানাবেন যে আসলে কি কি কারণ মূলত পারিবারিক সহিংসতা এবং শিশু নির্যাতনের ক্ষেত্রে ভূমিকা রাখে? যে শিশুর যে পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধ এবং তার বাবা মার প্রতি সহমর্মিতা, তার দাদা দাদির প্রতি ভালোবাসা, মানবতা, সব কিছুই কিন্তু সে পরিবার থেকেই দেখছে এবং শিখছে। প্রথম 5 বছর কিন্তু সে পরিবার সাথেই থাকে, তখন সে স্কুলে যায় না, কোথাও যায় না। তো তখন যদি সে দেখে যে তার বাবা তার মার সাথে খুব খারাপ ব্যবহার করছে, তার দাদু তার দাদির সাথে খুব খারাপ ব্যবহার করছে, কেন? ওরা নারী। কিংবা সে যদি দেখে যে তার যে বড় আপু তাকে তার বাবা মা সঠিকভাবে ওই মূল্যায়নটা করছে না, তাকে ওই আমরা ছোটবেলায় বলতাম না যে বড় মাছের মাথাটা ছেলের পাতে দেয়া হয়, মেয়েকে ছোট মাছের টুকরা। তো সে যখন দেখে যে আমার বোনকে একটু অবহেলা করা হচ্ছে, ওকে ভালো পোশাকটা দেওয়া হচ্ছে না, ভালো খাবারটা দেওয়া হচ্ছে না, তখন সে বুঝতে পারে যে নারীরা মনে হয় যে সমাজে অবহেলিত এবং নারীদের গুরুত্ব মনে হয় কম। যখন এই পরিবেশটা যখন দেখে সে বড় হয় তখন তার ভিতরে একটা প্রভুত্ব কাজ করে, এবং যে সে যখন তার বিবাহিত জীবনে যায় তখন তার স্ত্রীর প্রতি তার একটু নির্যাতনের একটু প্রভুভাব সে দেখায় যে আমি সর্বে সর্বা, আমি পুরুষ, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। কারণ সে তার বাবা থেকে সেই জিনিসটা দেখে এসেছে, তার দাদু থেকে সেই জিনিসটা দেখে এসেছে। এই যে সহিংসতা, নারী নির্যাতন, এই পারিবারিক ব্যাপার তো আছেই, এবং পাশাপাশি যে রাষ্ট্রীয় যে সামাজিক সব কিছু মিলিয়ে এই ব্যাপারগুলো হয়ে থাকে, যে আমরা অনেক সময় জানিও না যে নারী নির্যাতনের কি বিচার হতে পারে, একজন নারী কোথায় গিয়ে দাঁড়াবে, সেই ব্যাপারটাও কিন্তু নারীরা জানে না। এক্ষেত্রে আমি আপনার সাথে একটু যোগ করতে চাই। অনেক সময় দেখা যায় যে পরিবারের পরিবেশটা ঠিকই থাকে, কিন্তু বাচ্চারা সোশ্যাল মিডিয়া দ্বারা অনেক কিছুই আসলে আজকাল ওপেন, তো সেখান থেকে কি সে কোনো শিক্ষাটা নিচ্ছে কিনা? হ্যাঁ, সেখান থেকেও শিক্ষা নিচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় দেখি যে সেখানে নারীকে হ্যারাস করার জন্য বিভিন্ন মাধ্যম তৈরি করা হয়, এবং সে বন্ধুদের সাথে যখন কথা বলছে তখন হয়তো কোনো তার ছেলে বন্ধু
তো ক্যামেরা ওপেন করে রাখলো কিংবা কোনো কিছু সেটা ফেসবুকে প্রকাশ করে দিল, তখন দেখা যায় সবাই ওই মেয়েকেই দোষারোপ করে। এবং সোশ্যাল মিডিয়ায় যে নারী নির্যাতনের যে ব্যাপারগুলো দেখা হয় সেখানে বেশিরভাগ আপনি মন্তব্যের ঘরে দেখতে পারবেন যে ওই নারীটিরই দোষ, হ্যাঁ, ওর হাজবেন্ডের কিংবা ওর কারো দোষ নাই, বেশিরভাগই ওদের দোষ দেয়। এই যে এই ব্যাপারগুলোতে তাদের ভিতরে একটা মানে একটা নেগেটিভ প্রক্রিয়া গড়ে ওঠে, যে মনে হয় যে মানে সোশ্যাল মিডিয়ায়ও আমরা নারীকে হ্যারাস করার জন্য এটা একটা খুব বড় মাধ্যম, যে নারী যখন উপরে উঠে কিংবা তার যখন একটা ভালো অবস্থান তৈরি হয় তাকে কোনোভাবে মানে হেয় করার জন্য সামাজিকভাবে, তখন তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমকে অনেক সময় এআই দিয়ে বিভিন্ন ছবি বানানো হয় ইদানিং দেখছি, হ্যাঁ, অনেকে সেটা বিশ্বাস করে ফেলছে কারণ তারা এআই সম্পর্কে জানে না। এরকম বিভিন্ন মাধ্যমে বিভিন্ন স্ক্যান্ডাল, বিভিন্ন লেখা প্রকাশ করে নারীকে মানে ছোট করা হয় সমাজের কাছে, যার কারণে ওটা যে দেখছে সে উৎসাহিত হচ্ছে এবং সেও যখন প্রতিশোধ পরায়ণ হয়ে সেও আরেকজন নারীকে সে কাজটাই করছে। তো আমাদের উচিত যে সোশ্যাল মিডিয়াটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, এবং এরকম যখন করবে কেউ যদি এই ধরনের কাজ করে তাকে সাথে সাথে আইনের হাতে তুলে দেওয়া। তাহলে হবে কি, ওইটা যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাবে তখন যে মানুষটির ভিতরে যে বিকৃত চিন্তাভাবনা থাকে সে তখন চিন্তা করবে যে না, আমি এই কাজটা করব না। এইটাই হওয়া উচিত। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে আমরা কতটুকু ব্যবহার করবো এটা পরিবার থেকে যদি নির্ধারণ করে দেওয়া হয়, কারণ সোশ্যাল মিডিয়া বিশাল একটা জগৎ, এখানে আসলে ওইভাবে করে নিয়ন্ত্রণ করাটা সম্ভব হয় না। একদমই সম্ভব না। সেক্ষেত্রে পারিবারিক নৈতিকতাটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। একদম, সে ছোটবেলা আপনার কাছে থেকেই যা আবার শিখবে। আসবো। মহিউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে আসলে আমাদের যে মূল সমস্যার জায়গাটা সেটা হচ্ছে মূলত নৈতিকতা। এখন এই নৈতিকতাগুলো যদি আমরা, নৈতিকতার জায়গাটাকে যদি আমরা নার্সিং করতে চাই, সেক্ষেত্রে আসলে আমাদের কি কি করা প্রয়োজন? কিভাবে আমরা একটা শিশুকে নৈতিক শিক্ষাগুলো দিতে পারি? পরিবার থেকে যদি এই নৈতিকতা শিক্ষা যদি না আসে কখনো এটা সম্ভব নয়। আমরা দেখি আমাদের অনেক পরিবার আছে যারা শিশুদেরকে তার পিতামাতা সময় দেয় না। অনেক সময় আমরা দেখি ঘরের মধ্যে রেখে কিন্তু চলে যায়, হয়তো সে চাকরি করছে, চাকরি করার ক্ষেত্রে কিন্তু তাকে বাচ্চাকে কি সময় দিতে পারছে না। যেটা একটা শিশু তখন সে যখন বেড়ে ওঠে তার মাঝে অন্যরকম একটা কাজ করে, আমার মা বাবা তার মধ্যে এই কাজগুলো করেছে, আমার মা বাবা আমাকে সময় দিচ্ছে না। তার এখানে আরেকটা বিষয় এখানে আমাদের মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধরুন একটি পরিবারে তার পিতামাতা আছে কিন্তু তার সাথে তার দাদা দাদি বা চাচাচি অন্যরা কেউ নাই। তো যার কারণে সেই শিশু বড় হচ্ছে কাজের একটা গৃহকর্মীর হাতে, যার কারণে তার ভিতরে যখন বেড়ে ওঠার সময় তার মন মানসিকতা কিন্তু পরিবর্তন হয়। তার মাঝে কিন্তু নৈতিক শিক্ষাটুকু যেটুকু পাওয়ার কথা পরিবার থেকে সেই এই বিষয়টুকু পাচ্ছে না। তো যখন সে বড় হতে থাকে আস্তে 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 সে কিন্তু উগ্র হয়ে থাকে। আপনার কাছে এবার জানতে চাই যে আমাদের যে পারিবারিক যে শিক্ষার, যে আমরা মহিউদ্দিন যেটা বললেন যে আমাদের পারিবারিক শিক্ষার যে একটা ঘাটতি আছে, এই ঘাটতিটা আসলে আমরা কিভাবে পূরণ করতে পারি? না, আসলে এখন যে ব্যস্ততার যুগ, বাবা মা দুজনকে জব না করলেও আসলে একটা সংসার এখন চলছে না। তো সেক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে বিভিন্ন কাউন্সিলিং করতে হবে সন্তান আসার পূর্বে, যে আমি আমার সন্তানকে কিভাবে বড় করব। হ্যাঁ, তখন হয়তো দেখা যাচ্ছে যে দাদা দাদি হয়তো গ্রামে আছেন, বাবা মা শহরে থাকছেন, সন্তানকে হয়তো কাজের মেয়ের কাছে দিয়ে যাচ্ছেন কিংবা ডে কেয়ারে দিয়ে যাচ্ছেন। ওই ক্ষেত্রে হওয়া যায় যে বাবা মার মানে কাউন্সিলিং নেওয়ার পরে হয়তো সন্তানকে একদিন নিয়ে তিনি বৃদ্ধাশ্রমে নিয়ে গেলেন। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে তিনি দেখালেন যে দেখো, মানে একজন বয়স্ক মানুষ যখন আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে তার শরীরটা কি পর্যায়ে যায়, হ্যাঁ, একদিন আমরাও সবাই বৃদ্ধ হব, হ্যাঁ, তুমি আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে না, তুমি আমাদের কাছে রাখবে। কিংবা একদিন হয়তো বাগানে নিয়ে গেল, একটা ফুল কিভাবে ফুটলো এবং এই ফুলটার নাম কি। হ্যাঁ, একদিন হয়তো চিড়িয়াখানায় নিয়ে গেল, সে একটা পাখি দেখালো যে এই পাখি কিভাবে সংসার করে, পাখির বাচ্চা হয়, ডিম পারে। মানে বাবা মাকে যতটা সম্ভব সময় দিতে হবে। অফিস থেকে এসে কোনোভাবে মোবাইল না নিয়ে বসে সন্তানের সাথে খেলাধুলা করা, যে তুমি সারাদিন কি করেছো, তুমি ভালো কাজ কি করেছো, সেগুলো বলতে হবে। যে শিশুকে আমি ডে কেয়ারে রেখে বড় করছি তার কাছ থেকে আমি কিভাবে আশা করব যে সে ভবিষ্যতে আমাকে সে বৃদ্ধাশ্রমে রাখবে না? ওই যে পরবর্তীতে ওই যে অফিস থেকে আসার পরে যে সময়টুকু, ওই সময়টুকুর মধ্যেই তাকে নৈতিকতা, সহমর্মিতা, ভালোবাসা, মানবতা সব কিছুই শেখাতে হবে। এবং সপ্তাহে 2টো দিন সন্তানের জন্য রাখতে হবে, সন্তানকে নিয়ে প্রকৃতির মাঝে যেতে হবে, দূরে গ্রামে যেতে হবে, তার দাদা দাদিকে পরিচয় করাই দিতে হবে, সেখানকার ছোট ছোট শিশুরা কিভাবে মাটিতে কিংবা পানিতে গোসল করে সেগুলো দেখাতে হবে। এই দেখানোর মধ্যেই তার যতটুকু শিক্ষণীয় দরকার, সহমর্মিতা, ভালোবাসা, মানবতা সব কিছুই আশা করি আমার মনে হয় শিখবে।
অর্থাৎ আমরা ঘুরে ফিরে এসে একই জায়গায় আসছি যে বাচ্চাকে সময় দিতে হবে। একদম। বাচ্চাকে সময় দিলেই তার প্রপার নৈতিকতাটা শিক্ষা দেওয়া সম্ভব এবং সে সেইভাবে সহিংসতা মুক্ত একটি মানবিক চরিত্র নিয়ে গড়ে উঠবে। একদম। মহিউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে আপনি যেটা বললেন যে আমাদের শিক্ষকরাও এখন অনেক বেশি কমার্শিয়াল হয়ে গেছে, তারা নৈতিকতা শিক্ষা দিচ্ছে না। তো এক্ষেত্রে আমাদের কিভাবে আমাদের পরিবার এবং শিক্ষক এই দুটোর মধ্যে সমন্বয় করে শিশুকে সুন্দর নৈতিক শিক্ষা দিয়ে সহিংসতামুক্ত মানসিকতার সম্পূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে তোলা যায়? এটার জন্য যেটা করতে হবে, পরিবার এবং স্কুল দুটোকে একসাথেই আপনাকে কাজ করতে হবে। অভিভাবক এবং শিক্ষক এই দুটি প্রতিষ্ঠান যদি একসাথে সমন্বয় হয়ে কাজ করে তাহলে একটি শিশুকে সহিংসতা থেকে দূরে রাখা যাবে আমি মনে করি। সেক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময় একটি শিশু যখন অন্যায় করে তাকে আমরা ধমক দিই, অনেক বেশি ধমক দিয়ে কথা বলি, তাকে আমরা অনেক বেশি শাসন করি, যেটা আরও শিশুকে সহিংসতার দিকে ঠেলে দেয়। আমাদের যদি তাকে বুঝিয়ে যদি বোঝানো যায় তুমি এই কাজটা করো না, এই কাজটা করলে তোমার খারাপ হবে, এই বিষয়ে আবার দেখা যায় আমরা যদি সন্তানকে যদি বেশি আদর দিয়ে যদি কথা বলি তাহলে আবার সন্তান কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা একটি মাধ্যমের মানে একটি সুন্দর সহানুভূতির কিংবা ভ্রাতৃত্বসুলভ আচরণের মধ্য দিয়ে কিন্তু সন্তানকে এই সহিংসতা থেকে দূরে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে স্কুলের যে সহশিক্ষা কার্যক্রম সেগুলোকে সন্তানের এই সহিংসতা থেকে আরও দূরে রাখতে পারে। আমরা যত বেশি একটা সন্তানকে একটা শিশুকে ভালোবাসা দিব সে তত বেশি এসব কাজ থেকে দূরে থাকবে। আপনার যদি দেখেন একটি শিশু যখন বড় হতে থাকে, আমরা বিশেষ করে আমি বারবার কথা বলছি এখানে এসব ধর্মীয় কিন্তু একটা কারণ এখানে রয়ে গেছে, আমরা কিন্তু হয়তো জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি না। আমরা শিশুরা যখন ছোটো থাকে তাদেরকে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় ধর্মীয় শিক্ষা আমরা দিচ্ছি না পরিবারের ক্ষেত্রে। আসলে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণেই আমি মনে করি এটাও কিন্তু একটা শিশুর সহিংসতা হয়ে ওঠার একটা কারণ বলে আমি মনে করছি। এইসব জিনিসগুলো যদি আমরা সন্তানকে যদি ছোটোবেলা থেকে শিক্ষাগুলো দিয়ে থাকি তাহলে একটা সন্তানকে সহিংসতা মুক্ত রাখা যায় বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। আপা, আপনার কাছে জানতে চাই যে আপনি তো মাঠ পর্যায়ে কাজ করেছেন, শিশুদেরকে নিয়ে বিভিন্ন সময় কাজ করেছেন, তো আপনার কাছে মানে মাঠের যে বাস্তবতাটা অর্থাৎ তাদের যে আচরণগত যে পরিবর্তনটা, আগেকার শিশুদের আচরণ এবং এখনকার শিশুদের আচরণের মধ্যে একটা হিউজ ডিফারেন্স। তো এই যে এই চিত্রটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, অর্থাৎ পার্থক্যটা কি এবং এটা কিভাবে ইমপ্রুভ করা যায়? আমরা যেমন বড় হয়েছি আমাদের সন্তানরাও ঠিক তেমন বড় হচ্ছে। আমরা খুব শাসনে বড় হয়েছি, কিন্তু শাসনে বড় হওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে আমরা কখনো নৈতিক অধঃপতন হয়নি। বাবা মা আমাদেরকে ভালো মন্দ খারাপ সব কিছুই শিখিয়েছে। এবং আরও একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু কোনো কিছু পাইনি বাবা মার কাছ থেকে, এবং আমরা রেস্টুরেন্টে খাইনি, ভালো ভালো খাবার খাইনি। বাবা মা যতটুকু পেরেছে মানে আমাদেরকে ওনারা মানে টাকা পয়সা যাতে কম খরচ করো, মানে কিছু টাকা পয়সা যাতে তুমি জমাতে পারো, মানে উশৃঙ্খল জীবনযাপন ওনারা আমাদেরকে কখনোই শেখায় নাই। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই যে এখনকার বাবা মারা যে কাজটা করে, ছেলে হয়তো একটা দামি উপহার চাইলো সে বার্থডেতে, সে হয়তো একটা মানে গাড়ি চাইলো, সেটা 2000 হোক 3000 হোক তারা দিয়ে দেয়। তার পরবর্তীতে সে যখন আরও চায় যে 5000 টাকার কিছু চায়, মোবাইল চায়, দিয়ে দিচ্ছে। এরপর যখন সে কলেজে উঠছে, সে 3.5 লাখ টাকার সে বাইক চাচ্ছে, তখন কিন্তু আর বাবা মা দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু এটা ভুলটা তো বাবা মাই করে ফেলেছে, তাই না? ওই শুরু থেকে দিয়ে দিয়ে সন্তানকে যে ইচ্ছা চাওয়াটা অনেক বড় করে ফেলেছে, এটা একটা কারণ থাকতে পারে। আরেকটা হচ্ছে আমি মাঠ পর্যায়ে কিছু মানে ছিন্নমূল জায়গায় আমি কাজ করেছি, সেটা হচ্ছে ওই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে আমাদের সরকারের দৃষ্টি দেওয়া উচিত। সেখানে বেশিরভাগই দেখলাম যে মাদক সেবী, হ্যাঁ, তারা ছোটবেলা থেকেই তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের কাজ করানো হয় এবং অল্পতেই অনেক টাকা পাওয়ার একটা সময় হয় কি মানে এই ছিন্নমূল ছেলেগুলো অনেক সময় মাদক সেবী হয়ে উঠছে। মানে আমি এটা আমাদের বাংলাদেশের শিশুদের একটা অংশের কথা বলছি। তারপর মধ্যবিত্তের যেটা বললাম সেটা তো আছেই, আর ধনীদের চিত্রটা হচ্ছে অন্যরকম। তো আমাদের সময়ে যেটা ছিল সেটা হচ্ছে মোবাইল ছিল না, এভাবে আমরা মানে এই যে আকাশ সংস্কৃতির যে টিভি সেটা ছিল না। এখন তো সব কিছুই মোবাইলের মধ্যে পেয়ে যাচ্ছে ছেলে মেয়েরা, তো যার কারণে এরা কেন জানি মানে ডিভাইস অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মানে কোনো কিছুতে তাদের সহনশীলতা নাই। হ্যাঁ,
হ্যাঁ, যে আমি এই জিনিসটা আমাকে আমাকে বাবা উপহার দিয়েছে, আমি খুব খুশি, এরা এই উচ্ছ্বাসটা দেখাচ্ছে না। আমরা যখন অর্থাৎ তারা সোশ্যাল মিডিয়ায় সবকিছু যেমন সহজভাবে পাচ্ছে, মনে করছে যে বাস্তবতাও বোধহয় এতটা সহজ। হ্যাঁ, বাস্তবতা এতটা সহজ, জীবনটাও এমন রঙিন, কিন্তু আসলে বাস্তবতাটা তো ভিন্ন। কিন্তু বাবা মারও তো কোনো উপায় নেই যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার। তো ওই যে ছোটবেলার যে নৈতিক শিক্ষাটা এবং স্কুলের যে শিক্ষক শিক্ষিকার যে শিক্ষাটা, যে তোমরা মাদক গ্রহণ করবে না, তোমরা মানে শিক্ষকদেরকে দেখলে সম্মান করবে, নারীদেরকে সম্মান করবে, মাকে সম্মান করবে, এই ব্যাপারগুলো কেন জানি মনে হচ্ছে এখন শিক্ষকরা সেভাবে প্রকাশ করছে না স্টুডেন্টদের কাছে। আমার মনে হয় যে শিক্ষকদেরও একটা বিশাল ভূমিকা থাকা উচিত। হ্যাঁ, আমি পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া উচিত। আর ভাইয়া যেটা বললো যে ধর্মীয় শিক্ষা, যেটা মসজিদে যায় ছেলেমেয়েরা, তাদেরকেও সেটা বলা উচিত যে পারিবারিক মূল্যবোধ, পারিবারিক যে শিক্ষা, বাবা মার প্রতি সম্মান, দাদা দাদির প্রতি সম্মান, যে তোমার দাদি অসুস্থ তাকে তুমি কিভাবে সেবা করবা, চিকিৎসা করবা, এবং পশু পাখিদের প্রতি সম্মান, রাস্তায় যে অসুস্থ যে কুকুর বিড়াল ছানা আছে তাদেরকে ভালোবাসাটাও কিন্তু একটা নৈতিক শিক্ষা। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে স্কুল এবং পরিবার থেকে শেখাতে হবে। তাহলে আমাদের যে মানে যে সহিংসতা, এই ব্যাপার থেকে অনেক থেকে একটা বাচ্চা অনেকটাই দূরে সরে আসবে। অর্থাৎ একটা শিশুকে প্রপার কাউন্সেলিং করতে হবে, সেটা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকলের দায়িত্ব। সকলের দায়িত্ব। মহিউদ্দিন, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন। আপনি তো একজন অভিভাবক, আপনি একজন শিক্ষক এবং পাশাপাশি আপনি একজন অভিভাবক। তো একটা সন্তান, আপনি একজন পিতা হিসেবে আপনার সন্তানের নৈতিক মূল্যবোধটাকে আপনি কিভাবে গড়ে তুলবেন? আমি যেভাবে আমার ছেলেকে গড়ে তোলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি তাকে প্রতিনিয়ত ভালো কাজগুলো করার উৎসাহ প্রদান করি। সে যখন ঘুম থেকে ওঠার পর তাকে আমি চেষ্টা করি তাকে প্রথমে তার যে ধর্মীয় বিষয়গুলো আছে আমাদের সেগুলো পালন করার চেষ্টা করি। এরপর সে যখন স্কুলে যাওয়ার আগে আমি প্রতিদিন তাকে কথাটা বলি, তোমার মাকে তুমি সালাম করে যাও, তাকে তুমি আদর করে যাও, এই কথাটা আমি তাকে উপদেশগুলো দিয়ে থাকি। তার দাদা দাদি তাকে খুব আদর করে তাকে বলে যে তুমি তার দাদা দাদিকে তুমি তোমার দাদা দাদিকে স্কুলে যাওয়ার সময়, বাইরে যাওয়ার সময় তাদেরকে তুমি সালাম করে যাও। মানে পারিবারিক এই বিষয়গুলো যদি আমাদের সাথে যদি একটা বাচ্চাকে যদি শিক্ষা যদি আমরা দিয়ে থাকি, তাহলে দেখা যাবে সে যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন সেই বিষয়গুলো সে আমার উপর কি করবে, সে ওই যে তার সন্তানকে সেই শিক্ষাগুলো সে দিয়ে থাকবে। আমাদের সমাজে এখনও আমরা দেখি যখন শিশুরা যখন বড় হওয়া শুরু করে, তখন অনেক অভিভাবক গালি দিয়ে থাকে বাচ্চাকে, মানে অনেক রকমের আমরা গ্রামে দেখে থাকি খারাপ আচরণ করে থাকে। তো এসব আচরণ বাচ্চাদের সাথে কি করা যাবে না, তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাকে সুন্দরভাবে আচরণ করতে হবে, যে আচরণের মধ্য দিয়ে সন্তান মনে করবে যে আমি তার কাছে নিরাপদ, তাকে সব কিছু বলা যায়। একটা সন্তানের সাথে যখন আপনি বন্ধুত্বসুলভ আচরণ করবেন, সন্তান তখন কিন্তু আপনাকে সে তার কথা, মনের কথাগুলো সে কী করবে, বলার চেষ্টা করবে আপনাকে। যদি আমরা যদি তাকে যদি সবসময় ধমকের উপর রাখি, পড়ালেখা করছো না কেন, স্কুলে যাচ্ছ না কেন, অবশ্যই আমরা বলবো তাকে, সেটা সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে, তাকে বোঝানোর মধ্য দিয়ে আমরা বলবো যে তুমি স্কুলে যাও, তুমি সময় মতো পড়তে বসো, তুমি সময় মতো খেলাধুলা করো। এই কাজগুলো যদি আমরা প্রতিনিয়ত করি, তাহলে আমার মনে হয় যে একটি সন্তান বড় হয়ে তার যে মানসিক যে বিকাশ, সেটা সুন্দরভাবে গড়বে বলে আমি মনে করি। আপনাদের দুজনকে ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে একটি শিশুর প্রথম এবং প্রধান প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। তার পরিবারই তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারে এবং তাকে একটি সহিংসতা মুক্ত মানসিকতা এবং সুন্দর চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে পারে। এক্ষেত্রে অবশ্যই শুধু পরিবার নয়, সেক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্র সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমন্বিতভাবে যদি পরিবার, সমাজ এবং রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটি শিশুর পারিবারিক ও নৈতিক শিক্ষা তাকে অবশ্যই একটি সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের জাগরণ এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।